আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য। তো আজকে মূলত আলোচনা করব এসএসসি কেমিস্ট্রির চ্যাপ্টার 3 পদার্থের গঠনের এমসিকিউ নিয়ে। ওকে, তো চলো স্টার্ট করা যাক, কথা না বাড়ি। তো আমি মূলত এখানে তোমাদের 50টা এমসিকিউ করাবো, যা করলে তোমার আই থিঙ্ক সব কিছুই ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, দেখো, যারা তোমার এসএসসি বোর্ড পরীক্ষা দিচ্ছ তাদের জন্য এই অধ্যায়টা মূলত তাদের জন্যই সাজানো। সো যারা যারা বোর্ড পরীক্ষা দিচ্ছ তারা মনোযোগ সহকারে এই অধ্যায়টা দেখো। ফার্স্ট অফ অল, এখন পর্যন্ত আবিষ্কৃত মৌলিক পদার্থের সংখ্যা আমরা কয়টা জানি? 118টা। তো এই প্রশ্নগুলো তুমি সুন্দর করে খাতায় লিখে ফেলো, তাহলে তোমার জন্য কাজটা সহজ হয়ে যাবে। এখন পর্যন্ত আবিষ্কৃত মৌলিক পদার্থের সংখ্যা কয়টা? 118টা, যার মধ্যে 20টা হলো কৃত্রিম মৌল, আর প্রাকৃতিক মৌলের সংখ্যা কত তাহলে? 98টা, তাই না? কয়টা? 98টা। আমরা জানি টোটাল 2016 সাল পর্যন্ত আবিষ্কৃত মৌলের সংখ্যা হচ্ছে 118টা। লাস্ট মৌল হলো অর্গানসন, আর 84টা মৌল হচ্ছে তোমার 98টা মৌল প্রাকৃতিক মৌল। এদের মধ্যে আবার 84টা মৌল হচ্ছে প্রাকৃতিক, আর বাকি 14টা মৌল হচ্ছে তেজস্ক্রিয় মৌল। ওকে, তো তেজস্ক্রিয়তা আমরা পড়েছি না, আইসোটোপ। তো মেইনলি হচ্ছে 84টা মৌল হচ্ছে প্রাকৃতিক মৌল, আর 14টা মৌল হচ্ছে তোমার তেজস্ক্রিয় আইসোটোপ সৃষ্টি করে, বা তেজস্ক্রিয় আইসোটোপ আমরা তাদেরকে বলতে পারি, তেজস্ক্রিয়তার মাধ্যমে সেগুলো সৃষ্টি হয়েছে। এরপরে নাম্বার 2, মানবদেহে কয়টা ভিন্ন ভিন্ন মৌল আছে? মানবদেহে ভিন্ন ভিন্ন মৌল আছে 26টি। ওকে, তাহলে আনসার হবে খ। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলে। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে আমরা জানি পরমাণু বলে, আর যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে কি বলে? অণু বলে। ওকে, কি বলে? অণু বলে। আনসার হচ্ছে গ। ওকে, কোনটি মৌলিক পদার্থ? তো আমরা জানি মৌলিক পদার্থকে ভাঙলে শুধুমাত্র ওই পদার্থই পাওয়া যাবে, অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না। তো মৌলিক পদার্থ হতে হলে যেমন লোহা, স্বর্ণ, এই যে আমরা জানি 118টা মৌলিক পদার্থ, এগুলোই। তো আমরা এখানে দেখি মৌলিক পদার্থের মধ্যে বায়ু, পানি না। দেখো এখানে কিন্তু বায়ু কিংবা পানি এগুলো কোনোটা কি মৌলিক পদার্থ না। তাহলে এখানে মৌলিক পদার্থ কি? সোনা আর রূপা। ওকে, তোমরা এগুলো জানো, আমি টাইম ওয়েস্ট করবো না। ছোটো ছোটো প্রশ্নগুলো, সোনা রূপা। এখন চুন, ক্ষার, ব্রোঞ্জ, পিতল, এগুলো সবগুলোই কিন্তু, ব্রোঞ্জ আর পিতল এগুলো কিন্তু সংকর ধাতু। এগুলো অনেকগুলো দুই তিনটা ধাতুর মিশ্রণ। চুন তো জানোই, চুন হচ্ছে তোমার ক্যালসিয়াম অক্সাইড হলো চুন, আর যে কোনো ক্ষার তো জানো এখানে একাধিক মৌল আছে। সো সেমভাবে বায়ু, পানি সেম। তাহলে আনসারটা কী হবে? মৌলিক পদার্থ সোনা আর রূপা। 5 নম্বর, নিচের কোনগুলো মৌলিক অণু? মৌলিক মানে হচ্ছে শুধুমাত্র নিজেরা নিজেদের সাথে যুক্ত হয়ে অণু গঠন করেছে, এমন অণুগুলো আর কি। দেখো এখানে আমরা যদি দেখতে পাই এই মৌলটা ক নাম্বার যদি আমরা দেখি, এখানে কার্বন ডাইঅক্সাইড, কার্বনের সাথে অক্সিজেন আছে, সেটা মৌলিক অণু না। আমরা যদি এই চারটা একটু নজর দিয়ে দেখি, এইখানে তুমি দেখো হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, ক্লোরিন, তাহলে এই সিরিজটার মধ্যে সবগুলোই শুধু নির্দিষ্ট মৌলের অণু। তার শুধু দুইটা হাইড্রোজেন পরমাণু, দুইটা নাইট্রোজেন পরমাণু, দুইটা অক্সিজেন পরমাণু, দুইটা ফ্লোরিন পরমাণু, দুইটা ক্লোরিন পরমাণু, এরা যুক্ত হয়ে কি উৎপন্ন করেছে? এই মৌলিক অণু সিরিজটা তৈরি করেছে, তাই না? অর্থাৎ এটা হচ্ছে মৌলিক অণু সিরিজ। এবার তোমার যে কোনো S8 সালফার অণুর সংকেত কি? S8। সবগুলি সালফার পরমাণু যুক্ত হয়ে অ্যাসিড গঠন করে। ওজনের সংকেত কি? O3। অর্থাৎ যেসব অণু শুধু নিজেদের সাথেই যুক্ত হয়ে তৈরি হয়। ওকে, আমি এখানে আনসারগুলো লিখে দিয়েছি। ওকে, এরপরে আসো 6, 7, 8। 6, 7-এ দেখি আমরা, নিচের ল্যাটিন প্রতীকের কোন সেটটি ভুল? দেখো পর্যায় সারণীর মধ্যে কিন্তু ল্যাটিন নাম যারা আছে এগুলো কিন্তু ইউনিভার্সিটি অ্যাডমিশন পর্যন্ত সব সময় ইম্পর্ট্যান্ট। সো দেখো আমরা এগুলো পড়ি। এসবি হচ্ছে তোমরা জানো অ্যান্টিমনি, আর এসবি হচ্ছে ল্যাটিন নাম থেকে আসছে। ল্যাটিন নামটা হচ্ছে স্টিবিয়াম। সো এটা ল্যাটিন নাম কি? স্টিবিয়াম, তার এটা ল্যাটিন ভাষা থেকে আসছে। সিলভার, এজি, এটাও ল্যাটিন থেকে আসছে। সিলভারের ল্যাটিন নামটা কি? আর্জেন্টাম, তাহলে এটাও ল্যাটিন নাম। কপার, এটা কি? কপ্রাম, এটাও ল্যাটিন নাম। ডাব্লিউ হচ্ছে টাংস্টেন, ডাব্লিউ এটাও কি ল্যাটিন নাম? ডাব্লিউ টাংস্টেন, ডাব্লিউ হচ্ছে ওলফ্রামের প্রতীক। সো টাংস্টেন কোন ভাষা থেকে আসছে? ল্যাটিন ভাষা থেকে আসছে। এজি, মার্কারি, তাহলে এটাও ল্যাটিন নাম থেকে আসছে, কারণ এজি হচ্ছে হাইড্রাজিরাম, অর্থাৎ ল্যাটিন নাম হচ্ছে হাইড্রাজিরাম, সেখান থেকে এজি। কে, পটাশিয়াম, তার পটাশিয়াম তো ইংরেজি নাম, তাহলে পটাশিয়াম হচ্ছে কি? এখানে কে দিয়ে যদি প্রকাশ করেছে, তার এটা হচ্ছে কেলিয়াম, ল্যাটিন নাম থেকে আসছে। আয়রন, এফি, তোমরা জানো এফি, ফেরাম, এটাও ল্যাটিন নাম থেকে আসছে। ইউ হচ্ছে গোল্ড, অরাম, এটাও ল্যাটিন নাম থেকে আসছে। এরপরে হাইড্রোজেন, দেখো এই যে পেয়ে গেলাম হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন আর হাইড্রোজেনের এইচ দেওয়া আছে, এটা ল্যাটিন নাম? এটা ল্যাটিন নাম না, এটা ইংরেজি নাম। সো এই সেটটা ভুল।
এখানে দেখো পিবি, পিবি মানে কি প্লাম্বাম, ল্যাটিন নাম, প্লাম্বাম থেকে পিবি আসছে, লেড থেকে আসে নাই। এখানে সোডিয়াম, সোডিয়াম হলে তো অ্যাসও হওয়ার কথা, তাই না, অ্যাসও হওয়ার কথা, কিন্তু এখানে এন মানে নেট্রিয়াম, ল্যাটিন নাম হচ্ছে নেট্রিয়াম, এটা নেট্রিয়াম থেকে আসছে। এসএন, টিন হচ্ছে ইংরেজি নাম, ল্যাটিন নাম হচ্ছে স্ট্যানাম, এই জন্য এসএন। ওকে, 7 নম্বর কোয়েশ্চন দেখো, ল্যাটিন নামের ক্ষেত্রে কোন সেটটি ভুল? এটাও সেম, অ্যান্টিমনি, সিলভার, টাংস্টেন, গোল্ড, এই যে পটাশিয়াম, মার্কারি হচ্ছে হাইড্রোজিরাম, গোল্ড ভুল আছে। দেখো গোল্ড কিন্তু একটু আগে পড়ে আসছি, গোল্ড হচ্ছে অরাম, AU, তাই না, গোল্ড কি অরাম, AU, কিন্তু এখানে গোল্ড হচ্ছে দেখ কপরাম লেখা, মানে কপার এটা লেখা আছে, সো ভুল। লেড বা সীসা, লেডকে সীসা বলা হয়, সীসা বা লেড একই কথা। এটা প্লাম্বাম, এটা ল্যাটিন নাম থেকে আসছে। স্টিন হচ্ছে স্ট্যানাম, ল্যাটিন নাম থেকে আসছে। তাহলে ভুল কোনটা? গোল্ড। ওকে, 8 নম্বর আসো, ওজন এবং সালফার অণুর সংকেত কী? তাহলে ওজন হচ্ছে O3, সালফার অণু হচ্ছে S8। ওকে, ঠিক আছে। পরমাণু সংখ্যার ক্ষেত্রে কোনটা সঠিক? তো পরমাণু সংখ্যা আমাদের এই যে যৌগগুলো দেওয়া থাকবে, আমরা এখান থেকে দেখতে হবে কয়টা পরমাণু আছে। ওকে, তাহলে দেখো ম্যাগনেসিয়াম ফসফেট, এখানে ম্যাগনেসিয়ামের পরমাণু কয়টা? 3টা। আর এইখানে PO4 হোল 2। তুমি সবসময় আগে ব্র্যাকেটের ভিতরে কয়টা আছে এটা আগে দেখো। PO4 মানে কয়টা? O 4টা, ফসফরাস 1টা, কয়টা হলো? 5টা। 2 দিয়ে গুণ করো, 5 দুগুণা 10, আর ম্যাগনেসিয়াম হচ্ছে 3টা, কত হলো? 13টা, কিন্তু লেখা আছে 14টা, এটা ভুল। আমাকে বলেছে কোনটি সঠিক। এরপরটা আমরা দেখি তো, অ্যামোনিয়াম ফসফেট, অ্যামোনিয়ামে দেখো নাইট্রোজেন 1টা, হাইড্রোজেন 4টা, কয়টা হলো? 5টা, গুণ 3, 3 5 15, আর এই ফসফরাস 1টা 16, অক্সিজেন 4টা 20, তাহলে 20টা পরমাণু, সেখানে দেওয়া আছে 20টা, এটাই রাইট। আমরা গ দেখি তো, গতে কি বলেছে? অ্যালুমিনিয়াম সালফাইডের পরমাণু আছে 16টা। দেখো অ্যালুমিনিয়াম কিন্তু এখানে 2টা, ভিতরে সালফার আর অক্সিজেন মিলে ভিতরে আছে 5, 3 5 15, আর হচ্ছে 2 17টা, কিন্তু এখানে দেওয়া 16টা, এটা ভুল। অ্যালুমিনিয়াম কার্বনেটের পরমাণু আছে 13টা, এটা দেখি তো। কার্বনেটে এইখানে ভিতরে আছে 3 আর 1 4, বাইরে 3 গুণ করো, 3 3 3 4 12, আর এখানে 2, কত হলো? 14, দেওয়া আছে 13, তাহলে এটাও ভুল। তাহলে সঠিক কোনটা পেলাম? এই যে খ নাম্বার, অ্যামোনিয়াম ফসফেট। ওকে, তাহলে 9 নাম্বারটা হচ্ছে কি? অ্যামোনিয়াম ফসফেট। এবারে 10-এ আসো, পরমাণু সংখ্যার ক্ষেত্রে ওজন হলো ত্রিপরমাণুক অণু। দেখো একটু আগে আমরা দেখে আসছিলাম যে ওজন, এটা হচ্ছে এই যে O3, ওজন ত্রিপরমাণুক, O3 দেওয়া, তাই না? তো এটা ঠিক আছে কথাটা। ওজন হলো ত্রিপরমাণুক অণু, যার একটি অণুতে 3টি পরমাণু আছে, সো এটা রাইট। এরপরে 2 নাম্বার কি বলেছি? মৌলিক গ্যাস দ্বিপরমাণুক, অর্থাৎ মৌলিক গ্যাসের একটি অণুতে 3টি পরমাণু আছে। দেখো এখানে কিন্তু কথাটাই বোঝা যাচ্ছে, বলে দিয়েছি এখানে দ্বিপরমাণুক, কিন্তু পরমাণু বলেছি 3টা, সো এটা তো ভুল, বোঝাই যাচ্ছে। 3 নাম্বার, সালফারের একটি অণুতে 8টি পরমাণু আছে। হ্যাঁ রাইট, একটু আগে আমরা দেখে আসছিলাম ওজন আর সালফার একসাথে ছিল। দেখো সালফারে আমরা পড়ে আসছিলাম S8, তাহলে সালফারের একটি অণুতে 8টি পরমাণু আছে, সো এটা কি? এটা ভুল, তাই না? এটা রাইট, সরি রাইট। তাহলে 1 রাইট আর হচ্ছে 3 রাইট, 1 আর 3 রাইট, ঠিক আছে। আনসার হচ্ছে 1 আর 3। ওকে, আচ্ছা তাহলে এটা কত নম্বর? 10 নম্বর। এখন 11 নম্বরে আসো। অ্যালুমিনিয়াম সালফেটে আয়ন আছে 3টা। আচ্ছা আয়ন, তাহলে সালফেট SO4 2-, তোমরা SO4 2- জানো, এটা সালফেট আয়ন। এখানে বাইরে 3 দেওয়া আছে, মানে তার 3টা আয়ন আছে, ঠিক আছে কথাবার্তা। অ্যামোনিয়াম ফসফেট যৌগে ফসফেট কয়টি আয়ন আছে? দেখো অ্যামোনিয়াম ফসফেট যৌগে ফসফেট কয়টি আয়ন আছে? তাহলে ফসফেট আয়ন কয়টা? একটা, যে PO4 তো একটাই আছে, কয়টা আছে? একটা, সো আনসার কী হবে? ঘ। আনসার কী হবে? ঘ। এরপরে বলেছি 1911 সালে রাদারফোর্ড আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে তার পরমাণু মডেল প্রকাশ করেন। মডেল অনুসারে 12 ও 13 নং প্রশ্নের উত্তর দাও। তাহলে 12 নং প্রশ্ন কি বলেছি? দেখো আলফা কণা হলো দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, রাইট, হিলিয়াম নিউক্লিয়াস, যার ভর হচ্ছে 4, যেহেতু হিলিয়ামের ভর তো 4ই। নাম্বার 2, আলফা কণার বেগ আলোর বেগের 5%, এটাও রাইট। নাম্বার 3, আলফা কণার নিউট্রন সংখ্যা 3। দেখো তো, আমরা জানি নিউট্রন সংখ্যা বের করতে গেলে কী করতে হয়? ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করতে হয়, তাই না? ভর সংখ্যা 4, প্রোটন সংখ্যা 2, 4 থেকে 2 গেলে তো 2, কিন্তু তার বলেছে 3, সো এটা ভুল। আনসার হবে কি? 1 আর 2, তার মানে ক নাম্বারটা হবে আনসার। ওকে, এরপরে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় 0.004 সেন্টিমিটার পুরুত্বের স্বর্ণপাত ব্যবহার করা হয়েছিল এবং তার পেছনে ছিল জিঙ্ক সালফাইডের
পাতলা পর্দা, এটা রাইট, তাই না? আমরা এই পরীক্ষাটা আমরা করেছিলাম। তাহলে এটা ঠিক আছে। পুরুত্ব কত? 0.004 সেন্টিমিটার। আর এই স্বর্ণপাতের পেছনে ছিল জিঙ্ক সালফাইডের পাতলা পর্দা। 1911 সালে করা এই পরীক্ষার সাহায্যে রাদারফোর্ড নিউক্লিয়াস এবং প্রোটন আবিষ্কার করেন। ঠিক আছে, এটাও রাইট। নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র, যা পরমাণুর কেন্দ্রে অবস্থান করে এবং পরমাণুর সমস্ত ভর ধারণ করে। এটাও সত্যি কথা। নিউক্লিয়াস কি? পরমাণুর একেবারে, নিউক্লিয়াস হচ্ছে পরমাণুর কেন্দ্র, তাই না? একেবারে ক্ষুদ্র একটা জায়গায় অবস্থান করে। কারণ আমরা পড়েছিলাম যে আলফা কণা 20,000টার মধ্যে একটা উল্টা দিকে ফিরে আসলে আমরা বুঝতে পারি যে ওই মানে যেখানে ফিরে আসার কারণ হচ্ছে কি পজিটিভ একটা কণা আছে। তাহলে স্বর্ণপাতের মধ্যে যখন রাদারফোর্ড আলফা কণা বিচ্ছুরণ করছিলেন তখন এই আলফা কণার ম্যাক্সিমাম স্বর্ণপাত ভেদ করে করে চলে গেছে, আর মাত্র 20,000-এর মধ্যে একটা উল্টা দিকে ফিরে আসছে। আমার ভিডিও তুমি দেখতে গেলে খুঁজে পাবা, বেসিক কেমিস্ট্রি নামক একটা ভিডিও দিয়েছি আমি, ওখানে তুমি এটা দেখতে পাবো। ওকে, আমি ওখানে আলোচনা করেছিলাম। এবারে এটা ঠিক আছে। তাহলে এখানে আনসার কি? 1, 2, 3, তিনোটাই আনসার, তাই না? এখানে আনসার কি? 1, 2, 3। আচ্ছা, এরপরে আসো। এটা কত নাম্বার ছিল? এটা ছিল 13 নাম্বার। আচ্ছা, 14 নাম্বারটা এইদিকে, 13 পরে 16, 11, 12, 13, 14, 15। আচ্ছা, 14 হচ্ছে এইদিকে। পরমাণুর স্থায়ী কণিকা হলো ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন। ঠিক আছে। ইলেকট্রন, প্রোটন ও পজিট্রন। দেখো আর বলার প্রয়োজন নেই, পরমাণুর স্থায়ী কণিকা হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। সো আনসার কি? ক। 15 নম্বর, কোন মৌলের নিউট্রন নাই? হাইড্রোজেনের নিউট্রন নাই। ওকে, দেখো এছাড়া এইভাবেও আসতে পারে, প্রোটন লেখা থাকতে পারে, কারণ হাইড্রোজেনের প্রোটিয়াম, হাইড্রোজেনের 3টা আইসোটোপ হচ্ছে কি প্রোটিয়াম, ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম। তো প্রোটিয়ামের মধ্যে কি নাই? কোনো নিউট্রন নাই, কারণ প্রোটিয়াম মানে হচ্ছে প্রোটনের সংখ্যা তো একই আর ভর সংখ্যা প্রোটিয়ামের 1, তাহলে 1 থেকে 1 বিয়োগ করো 0। তাহলে হাইড্রোজেন বা প্রোটিয়ামের মধ্যে কোনো কি নাই? নিউট্রন নাই। ওকে, ঠিক আছে, এগুলোর আনসার আমি দিয়ে রেখেছি এখানে। আচ্ছা, এখানে একটা উত্তর এখানে ভুল চলে আসছে টাইপিংয়ে। এটা 11 নম্বরটা, এখানে দেওয়া কোয়েশ্চেন আমি বলেছিলাম তোমার ফসফেট কয়টি আয়ন আছে। আসলে এটা টাইপিং মিস্টেক হয়ে যায়। ফসফেট আয়ন আছে একটা, আর অ্যামোনিয়াম আয়ন আছে কয়টা? 3টা। তাহলে অ্যামোনিয়াম কয়টা? 3টা। ফসফেট কয়টা? একটা। সো এখানে ফসফেট বলেছি, আনসার হবে ঘ। এখানে দেওয়া আছে 11, ক দেওয়া আছে, এটা ঘ হবে, 4 নাম্বারটা হবে। আচ্ছা, 16 নম্বর, কোনটি রাদারফোর্ডের মডেলের সীমাবদ্ধতা নয়? রাদারফোর্ডের মডেলকে সৌরজগতের সাথে তুলনা করা হয়েছে। ঠিক আছে, এটা একটা তার সীমাবদ্ধতা, কারণ সৌরজগতের গ্রহ উপগ্রহের মধ্যে চার্জ নাই, অথচ নিউক্লিয়াস, ইলেকট্রন, চার্জ আছে, তাই না? রাদারফোর্ড মডেলে কক্ষপথের কথা বলা হয়নি, এটাও তার সীমাবদ্ধতা। রাদারফোর্ড মডেল শুধুমাত্র 1 ইলেকট্রন বিশিষ্ট পরমাণু যেমন হাইড্রোজেনের জন্য প্রযোজ্য, এটাও ঠিক। অরবিটালের ধারণা দেওয়া হয়েছে, এটা ভুল। রাদারফোর্ডের মডেলে কোনো অরবিট বা অরবিটালের ধারণা দেওয়া হয় নাই। সো আনসার হবে 16 কি? 16 আনসার হবে ঘ, 4 নাম্বার। এবার আসো, 1913 সালে নিলস বোর পরমাণু মডেল প্রকাশ করেন। তার মডেল থেকে তিনি নিচের 17 ও 18 নং, মানে তার মডেল থেকে নিচের 17 এবং 18 নং প্রশ্নের উত্তর দিবা। বোর মডেলে শক্তিস্তর বা অরবিট বা কক্ষপথ এবং অরবিটালের ধারণা দেওয়া হয়েছে। রাইট, শক্তিস্তর এবং অরবিটালের ধারণা দেওয়া হয়েছে বোর মডেলে। কৌণিক ভরবেগের ধারণা দেওয়া হয়েছে, এটাও আমরা পড়েছিলাম যে ইলেকট্রনের কৌণিক ভরবেগ অ্যাম্পিয়ার সমান nh/2π, এটা বোর মডেলে আমরা পেয়েছি। নাম্বার 3, ইলেকট্রন এক কক্ষপথ থেকে অন্য কক্ষপথে যাওয়ার সময় শক্তি শোষণ ও বিকিরণের ব্যাখ্যা দেওয়া হয়েছে। রাইট, এটাও রাইট, আমরা পড়েছিলাম ইলেকট্রন যখন নিম্ন কক্ষপথ থেকে উচ্চ কক্ষপথে যায় তখন শক্তি শোষণ করে, আর যখন উচ্চ কক্ষপথ থেকে নিম্ন কক্ষপথে আসে তখন শক্তি বিকিরণ করে, যার মান ডেল্টা E = ch/λ, পড়েছি না আমরা? সো আনসার এখানে কি হবে? 1, 2, 3, অর্থাৎ ঘ নাম্বারটা হবে আনসার। বোর মডেল যেসব মৌলের জন্য প্রযোজ্য, এটাও আমরা পড়েছি। বোর মডেল 1 ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর জন্যই প্রযোজ্য, একটা সিঙ্গেল ইলেকট্রন যাদের আছে। দেখো হাইড্রোজেনের ইলেকট্রন কয়টা? একটা, সো ওর জন্য প্রযোজ্য। লিথিয়াম 2+ মানে লিথিয়াম 2টা ইলেকট্রন ত্যাগ করলে ও থাকে আর কয়টা ইলেকট্রন? লিথিয়ামের পারমাণবিক সংখ্যা তো 3, যদি 2টা ইলেকট্রন ত্যাগ করে একটা থাকে, তার মানে ওই একটা ইলেকট্রনের জন্য বোর মডেল প্রযোজ্য। বেরিলিয়াম 3+ মানে বেরিলিয়াম 3টা ইলেকট্রন ত্যাগ করছে, তো 3টা ইলেকট্রন ত্যাগ করলে ইলেকট্রন থাকে কয়টা? একটা, তার জন্য অবশ্যই প্রযোজ্য। তাহলে 1, 2, 3 এই 3টার জন্যই প্রযোজ্য। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সব সময় কলেজ লেভেলেও ইম্পর্টেন্ট, এখানেও ইম্পর্টেন্ট, ইউনিভার্সিটি অ্যাডমিশনেও ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে এটা কত নম্বর গেল? 18 নম্বর, 1, 2, 3, তাই না? এবার আমরা 19 নম্বরে যাব।
19 নম্বরে যাব আমরা। দেখো 19 নম্বর বলা হচ্ছে প্রোটনের ক্ষেত্রে একটি প্রোটনের প্রকৃত ভর 1.673 × 10⁻24 গ্রাম, রাইট। একটা মানে তাহলে 5টা প্রোটনের প্রকৃত ভর হবে 8.36 10⁻24। দেখো একটা প্রোটনের ভর তো 1.63, এটার সাথে 5 গুণ করে দাও। 5 যদি গুণ করো 3 × 5 = 15, এরপরে তোমার হবে কি 5 × 7 = 35 আর 1 হবে 36, হাতে আছে 3, 5 × 6 = 30 আর হচ্ছে 3 × 33, তাহলে 36, 5 থেকে 5, 5 আর 3 = 8, 8.36, তাই না? তাহলে এটাও ঠিক আছে। প্রোটনের আপেক্ষিক আধান -1, ভুল, প্রোটন তো পজিটিভ, প্রোটনের আধান +1, সো আনসার কী হবে 1 2, আনসার কী হবে 1 2, ক নাম্বারটা আনসার। এরপরে আসো 20 নাম্বারটা, ইলেকট্রনের ক্ষেত্রে একটি ইলেকট্রনের প্রকৃত আধান -1.6 × 10⁻19 কুলম, ঠিক আছে। একটি ইলেকট্রনের প্রকৃত ভর 9.11 × 10⁻28 গ্রাম, এটাও ঠিক আছে। ইলেকট্রনের আপেক্ষিক আধান -1, এটাও ঠিক আছে। সো আনসার কী হবে 1 2 3, ওকে। তাহলে আনসার কী হবে 1 2 3। 21 নম্বর কোয়েশ্চনটা খেয়াল করো, একটি হাইড্রোজেনের একটি পরমাণুর প্রকৃত ভর কত, বা প্রকৃত ভর হলো একটা প্রোটনের যে ভর সেটাই কিন্তু একটা হাইড্রোজেনের ভর। তাহলে প্রোটনের যে ভর আমরা পড়েছিলাম 1.67 × 10⁻24 গ্রাম, তাই না, অথবা 1.6 × 10⁻24 গ্রাম। তো এখানে শুধু এটাই দেখা যাচ্ছে 1.6 × 10⁻24 গ্রাম, আর অন্যগুলোর মধ্যে কিন্তু সেটা দেখা যাচ্ছে না। সো আনসার কী হবে খ। 22 নম্বর কোয়েশ্চেন, একটি নিউট্রনের প্রকৃত ভর কত, 1.6 × 10⁻19 গ্রাম, এটা ভুল। নিউট্রনের প্রকৃত ভর আর প্রোটনের প্রকৃত ভর মনে রাখবা, দুইটাই কিন্তু 10⁻24 গ্রাম শেষে, কিন্তু প্রোটনের জন্য হচ্ছে 1.673 আর নিউট্রনের জন্য হচ্ছে 1.675। যদি থার্ড ঘর না থাকে তাহলে দুইটাই কিন্তু সেম হয়ে দাঁড়ায়। তাহলে এখানে আমরা দেখি 1.675 এটা আছে, তাহলে 1.675 10⁻24 গ্রাম, তাহলে 22 নম্বরটার আনসার হচ্ছে গ। 23 নম্বরটা দেখো, ইলেকট্রন, প্রোটন ও নিউট্রনের ক্ষেত্রে অক্সিজেন, ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়াম প্রতিটি মৌলের ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন সংখ্যা সমান। তাহলে অক্সিজেনের ইলেকট্রন কয়টা, পারমাণবিক সংখ্যা হচ্ছে কত 8, তাই না, তাহলে ইলেকট্রন সংখ্যা কয়টা 8টাই। তাহলে তোমার প্রোটন সংখ্যা কয়টা 8টা, কারণ পরমাণুর তড়িৎ নিরপেক্ষ মানে কি, পরমাণুর মধ্যে যে কয়টা প্রোটন থাকবে সে কয়টা ইলেকট্রন থাকবে। আর নিউট্রন সংখ্যা সমান, হ্যাঁ সমান, কেন, তার ভর সংখ্যা 16, অক্সিজেনের ভর সংখ্যা কত 16, আর প্রোটন সংখ্যা হচ্ছে 8, তাহলে ভর সংখ্যা থেকে প্রোটন বিয়োগ করলে কত হবে 8। তাহলে এখন খেয়াল করে দাও, তোমাদের একটা কথা বলি, ম্যাক্সিমাম ক্ষেত্রে এই যেসব পারমাণবিক সংখ্যা, যেসব মধ্যে পারমাণবিক সংখ্যা হচ্ছে জোর 20 পর্যন্ত, তাহলে তাদের ভর যাদের দ্বিগুণ তাদের ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন সংখ্যা সমান। দেখো ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা 12, ভর হচ্ছে 24, ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 20, ভর হচ্ছে 40। তাহলে এই মৌলগুলোর ভর কি, তার পারমাণবিক সংখ্যা দ্বিগুণ। তাহলে যখন এরকম হয় তখন তাদের ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন সংখ্যা সমান। সো এটা ঠিক আছে, ওকে। ম্যাগনেসিয়াম 2+ এর প্রোটন সংখ্যা 12। এখন দেখো প্লাস কখন হয়, ইলেকট্রন ছেড়ে দিলে প্লাস হয়, ইলেকট্রন ত্যাগ করলে প্লাস হয়, তাই না। তাহলে ম্যাগনেসিয়াম 2টা ইলেকট্রন ত্যাগ করলে তাহলে ইলেকট্রন কয়টা হবে, তার তো পারমাণবিক সংখ্যা 12, মানে প্রোটন সংখ্যা 12, 2টা ইলেকট্রন যদি চলে যায় হবে কত, 2 চলে গেলে 10 হবে। এখানে দেওয়া আছে তার প্রোটন সংখ্যা, আচ্ছা এখানে তো ইলেকট্রন সংখ্যা নেই, ইলেকট্রন সংখ্যা হবে 10 কিন্তু প্রোটন সংখ্যা 12। মনে রাখবা প্রোটন সংখ্যাই হচ্ছে পরমাণুর অস্তিত্ব, তাহলে প্রোটন সংখ্যা কখনোই চেঞ্জ হবে না। তাহলে ম্যাগনেসিয়াম 2+ এর প্রোটন সংখ্যা 12, ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10, কারণ 2টা ইলেকট্রন ত্যাগ করেছে। অক্সাইড আয়ন O2- মানে কি, 2টা ইলেকট্রন গ্রহণ করেছে, তার প্রোটন সংখ্যা হচ্ছে 8। ইলেকট্রন আদান প্রদান হবে কিন্তু প্রোটন সংখ্যা আদান প্রদান হবে না, প্রোটন সংখ্যা যা আছে তাই। তাহলে অক্সিজেনের প্রোটন সংখ্যা কত 8, ম্যাগনেসিয়ামের প্রোটন সংখ্যা কত 12, ঠিক আছে। এটা দেখো প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা পরমাণুর আসল পরিচয় বহন করে, রাইট। তাহলে একটু আগে বলেছি এটা, তাহলে আনসার কি 1 2 3, আনসার কি হবে 1 2 3, ওকে। 23 নম্বর গেল। এবার আসো এই উদ্দীপকটা খেয়াল করি আমরা, নিচের উদ্দীপকের আলোকে 2425 নং প্রশ্নের উত্তর। তাহলে দেখো সোডিয়াম পারমাণবিক সংখ্যা 11, ভর 23, ম্যাগনেসিয়াম পারমাণবিক সংখ্যা 12, ভর 24, ক্লোরিন পারমাণবিক সংখ্যা 17,
ভর 35, অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা 13, ভর 27, তাই না, অ্যালুমিনিয়াম আয়ন। তাহলে লক্ষ্য করো এখানে সোডিয়ামের ভর সংখ্যা 23, ঠিক আছে, এবং প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা 11। একটু আগেই বললাম প্রোটন সংখ্যা চেঞ্জ হবে না, তাহলে 11ই থাকবে, এবং নিউট্রন সংখ্যা 12। তাহলে এটা আমরা দেখি, তো ভর সংখ্যা থেকে যদি আমরা প্রোটন সংখ্যা বিয়োগ করি তাহলে তো নিউট্রন সংখ্যা পাবো। 23 থেকে 11 গেলে কত হবে? 12 হবে। তাহলে এটা ঠিক আছে। ম্যাগনেসিয়াম দেখো পারমাণবিক সংখ্যা হচ্ছে 12, ভর হচ্ছে 24। তাহলে একটু আগে কিন্তু আমরা পড়ে আসছি ম্যাগনেসিয়ামের কথা। কি বলেছে ম্যাগনেসিয়ামের ভর সংখ্যা 24, ঠিক আছে, এবং প্রোটন সংখ্যা ও ইলেকট্রন সংখ্যা 12। হ্যাঁ ঠিক আছে, একটু আগে আমরা বললাম যে প্রোটন সংখ্যা হচ্ছে 12 আর ইলেকট্রন সংখ্যা 12ই, কারণ এখানে কোনো চার্জ নাই যে সে ইলেকট্রন ত্যাগ করবে। নর্মালি তার ইলেকট্রন 12টা হলে প্রোটনও 12টাই, এবং নিউট্রন সংখ্যাও 12। হ্যাঁ, কারণ ভর সংখ্যা 24 থেকে 12 বিয়োগ করলে 12ই হবে, ঠিক আছে। 3 নাম্বারটা আমরা যে 3 নাম্বারটা দেখি, 3 নাম্বারটা আছে এই পাশে, এই যে ক্লোরিন, এইটার ভর সংখ্যা 35, ঠিক আছে, এবং প্রোটন সংখ্যা 17 ও ইলেকট্রন সংখ্যাও কত? 17। প্রোটন ইলেকট্রন দুইটাই 17, এবং নিউট্রন সংখ্যা 18। বিয়োগ করে দেখো 35 থেকে 17 গেলে কত হবে? 18 হবে। সো এটাও ঠিক আছে। তাহলে আনসার কি? 1 2 3। আনসার কি হবে? 1 2 3। এবার 25 নাম্বার দেখো, এটা কিন্তু 3+, তার চার্জের কথা বলা হয়েছে, মানে সে 3টে ইলেকট্রন ছেড়ে দিয়েছে। দেখো এটা দেখে আমরা এখানে না তাকালেও বলতে পারি এটা পারমাণবিক সংখ্যা কত? 13, প্রোটন সংখ্যা কত? 13, কিন্তু ইলেকট্রন সংখ্যা কি 13? না, কারণ সে চার্জ অবস্থায় আছে, 3টে ইলেকট্রন ছেড়ে দিয়েছে। সো তার 13টা হচ্ছে ইলেকট্রন, 3টা চলে গেলে হবে 10টা। আচ্ছা, ভর সংখ্যা 27, ঠিক আছে, তারা বলেছে প্রোটন সংখ্যা 13 এবং ইলেকট্রন সংখ্যা 10, ঠিক আছে। ভর সংখ্যা 27 আর হচ্ছে নিউট্রন সংখ্যা 13, ঠিক আছে, কারণ না নিউট্রন সংখ্যা 13 না, বিয়োগ করবা, সরি, 27 থেকে 13 বিয়োগ করলে তো 14 হবে। ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করলে নিউট্রন পাওয়া যায়, তাহলে কত হবে? 27 থেকে 13 গেলে 14। পারমাণবিক সংখ্যা 13, হ্যাঁ ঠিক আছে, পারমাণবিক সংখ্যা 13, নিউট্রন সংখ্যা কত? 14। এখানে আবার ঠিক বলেছে, তাহলে 2 নাম্বারটায় ভুল বলা হয়েছে। 2 নাম্বার ভর সংখ্যা ঠিক আছে, কিন্তু নিউট্রন সংখ্যা তো ভুল। সো আমি 2 নাম্বারটা আনসার করতে পারবো না, আনসার হবে 1 আর 3। ওকে, তাহলে আনসার হবে গ, ঠিক আছে। তাহলে 25 নাম্বার আনসার কী হবে? গ হবে। এবার আসো 26 নম্বর, ইলেকট্রনের ঘূর্ণনের ফলে পরমাণু স্থায়ী হবে না, এই তত্ত্বটি কার? তোমরা পড়েছো, এটা ম্যাক্সওয়েলের তত্ত্ব। ম্যাক্সওয়েল বলেছেন যদি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন কক্ষপথ ছাড়াই ঘুরতে থাকে তাহলে নিউক্লিয়াসের আকর্ষণের ফলে আস্তে 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 তার শক্তি হারাবে নিউক্লিয়াসে, আস্তে আস্তে নিউক্লিয়াসে ইলেকট্রন এসে পড়ে যাবে। সো তার পরমাণুর অস্তিত্ব থাকবে না, সেটা ম্যাক্সওয়েলের তত্ত্ব। 27 নম্বর, কৌণিক ভরবেগ এমভিআর সমান nh/2π। এখানে n হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা। এই কক্ষপথ প্রকাশ করা হয়, কক্ষপথ, অরবিট, শক্তিস্তর, এগুলো তো একই কথা, তাই না? তাহলে এই কক্ষপথ বা অরবিটকে n দিয়ে প্রকাশ করা হয়, তাহলে n কেবল হয় কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা। এখন কোয়ান্টাম সংখ্যাটা কি? কোয়ান্টাম সংখ্যাটা হচ্ছে, তোমরা কলেজে গেলে এটা ডিটেলস পাবা। কোয়ান্টাম সংখ্যা হচ্ছে পরমাণুর পরিচয়, মানে একটা পরমাণু ইলেকট্রনের পরিচয় আর কি। একটা ইলেকট্রন ঠিক পরমাণুর কোথায় অবস্থান করে সেটা জানার জন্য কিছু সংখ্যা আছে, সেগুলোকে বলা হয় কোয়ান্টাম সংখ্যা। তো অনেকগুলোই আছে। প্রধান কোয়ান্টাম সংখ্যা, এটাকে n দিয়ে প্রকাশ করা হয়। সহকারী কোয়ান্টাম সংখ্যা, এটা l দিয়ে প্রকাশ করা হয়। আর হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বা চৌম্বক কোয়ান্টাম সংখ্যা, সেটা m দিয়ে প্রকাশ করা হয়। আর হচ্ছে তোমার স্পিন কোয়ান্টাম সংখ্যা s দিয়ে প্রকাশ করা হয়। সো এটা একটু ব্রড স্টাডি, আমি তোমাদের পরিচয়টা জানালাম। তাহলে n হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে, মানে কক্ষপথের সংখ্যা। আর এই ছিল প্লাঙ্কের ধ্রুবক, তোমরা জানো, যার মান দিয়েছে 6.626 × 10⁻34 m² kg সেকেন্ড ইনভার্স 1, ঠিক আছে। এটা পটাশিয়ামের সর্বশেষ ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান 2h/π। এইটা যদি আমরা একটু তোমাদেরকে আমি করে দেখাতে চাই, পটাশিয়ামের সর্বশেষ ইলেকট্রনের কৌণিক ভরবেগ, তাই না? তাহলে খেয়াল করে দেখো, পটাশিয়ামের সর্বশেষ, যদি আমরা পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা করি, মানে ইলেকট্রন বিন্যাস করি, কত দেখো তো, পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস পারমাণবিক সংখ্যা যেহেতু 19, আমরা এটাকে নিষ্ক্রিয় গ্যাসের সাহায্যে ইলেকট্রন বিন্যাসটা করলাম। R1 18 আর 4s1 1, 18 আর 1 19। তাহলে সর্বশেষ ইলেকট্রন কোথায় অবস্থিত? n4, মানে চতুর্থ কক্ষপথে অবস্থিত। তাহলে n এর মান কত? 4। তাহলে কৌণিক ভরবেগ mvr সমান কি? nh/2π। এখন খেয়াল করে দেখো, n এর মান কি?
এই যে সর্বশেষ ইলেকট্রন সেখানে n এর মানটা কত? 4 না? n এর মান তো 4, তাহলে n এর জায়গায় তুমি যদি 4 বসাও তাহলে এই যে 2 দুগুণা 4, 2 দুগুণা 4, তাহলে কী দাঁড়াচ্ছে এটা? উপরে হচ্ছে 2h আর নিচে হচ্ছে পাই। আই থিঙ্ক বুঝতে পেরেছো, 2h বাই পাই। ওকে, তাহলে আমাদের 2h বাই পাই, ঠিক আছে। এটা চলে গেল না, মিসিং হয়ে গেল, আমরা আরেকবার যেতে হবে। এখানে আমি সবগুলো অধ্যায় করেছি, তৃতীয় অধ্যায়ে আছি আমরা, এটাতে আছি তাই না? তাহলে 2h বাই পাই পেয়েছি আমরা। ওকে, তাহলে এটা ঠিক আছে। তাহলে আনসার কি? আনসার 1 2 3 তিনটাই রাইট। সো ঘ নাম্বার। তারপরে আসি আমরা, বোর মডেল অনুসারে কোনটির বর্ণালী ব্যাখ্যা করা যায় না? দেখো এখানে বোর মডেল কি, একটা ইলেকট্রন যাদের আছে তাদের জন্যই প্রযোজ্য। সো হিলিয়ামের ইলেকট্রন তো 2টা, ওর জন্য প্রযোজ্য হবে না। আর এই 3টা একটু আগে আমরা পড়ে আসছি যে হ্যাঁ যায়, কারণ এই 3টার ইলেকট্রন একটা থাকে। বেরিলিয়াম 3টা ইলেকট্রন ত্যাগ করলে ইলেকট্রন থাকে তার একটা, লিথিয়াম 2টা ইলেকট্রন ত্যাগ করলে ইলেকট্রন থাকে একটা। তো একটা ইলেকট্রন যাদের আছে তাদের জন্য প্রযোজ্য। হাইড্রোজেনের তো ইলেকট্রন একটাই আছে। সো এই 3টার জন্য প্রযোজ্য হচ্ছে বোর পরমাণু মডেল। ওকে, তারপরে দেখো, এল শক্তি স্তরে বিদ্যমান ইলেকট্রন শক্তি বিকিরণ ঘটিয়ে কোন শক্তি স্তরে গমন করবে? তাহলে আমরা জানি কে এল এম এন, ইলেকট্রন শক্তি বিকিরণ করে নিম্ন কক্ষপথে আসে। তাহলে কে এল এম এন, তাহলে এল থেকে ইলেকট্রন বিকিরণ করে, শক্তি বিকিরণ করে এল থেকে নিচের কক্ষপথে আসবে, মানে কে কক্ষপথে আসবে। তাহলে এন হলো উচ্চ কক্ষপথ, কে এল এম এন, এন থেকে কোথায় আসবে? এম এ আসবে, এম থেকে আসবে এল এ, এল থেকে আসবে কেতে। অর্থাৎ এখানে বলেছে এল থেকে কোথায় আসবে? কেতে আসবে। তাহলে কে, এটা হবে কে। 30 নাম্বার, শক্তি স্তরে ইলেকট্রন থাকার বিষয়ে কোনটি সঠিক নয়? দেখো, তৃতীয় কক্ষপথে আমরা জানি তৃতীয় কক্ষপথকে এম শেল দিয়ে প্রবেশ করা হয়। সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে কয়টি? 30টি। কয়টি? 30টি। এটা ভুল, কারণ তৃতীয় কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 18টি। ওকে, খ নাম্বার, প্রথম কক্ষপথে বা কে শেলে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2টা। ঠিক আছে। এরপরে দ্বিতীয় কক্ষপথে বা এল শেলে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 8টি, এটাও ঠিক আছে। চতুর্থ কক্ষপথে বা এন শেলে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে কয়টি? 32টি। ওকে, তাহলে 32টি, অর্থাৎ প্রথম কক্ষপথে থাকতে পারে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8, তৃতীয় কক্ষপথে 18, চতুর্থ কক্ষপথে হচ্ছে 32। ওই যে আমরা পড়েছিলাম না, কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন ধারণের সূত্র হচ্ছে 2n², 2n²। তো n এর মান অনুযায়ী আমাদের প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা সর্বোচ্চ, তৃতীয় কক্ষপথে সর্বোচ্চ 18টা, চতুর্থ কক্ষপথে সর্বোচ্চ 32টা। সো এখানে ভুল করেছে, এখানে বলেছে 32টা না 30টা থাকে, এই জন্য এম শেলের কথাটা ভুল, এম শেলে ছিল 18টা। সো ক নাম্বারটা ভুল। আমাদের বলেছে সঠিক নয় কোনটা, ক নাম্বারটা সঠিক নয়। ওকে, এরপরে আসো কোয়েশ্চেন নাম্বার 31। এটা ছিল কোয়েশ্চেন নাম্বার কত? 27, তাই না? 30 ছিল। এবার আমরা 31 নম্বর কোয়েশ্চনে যাব। নিচের কোনটি সঠিক নয়? আয়রনের এম শেল বা তৃতীয় কক্ষপথে 14টি ইলেকট্রন আছে, কিন্তু আয়রন 3+ এর এম শেলে 13টি ইলেকট্রন আছে। তাহলে এখন খেয়াল করে দেখো তো, আয়রনের তো আয়রন 3+ মানে হচ্ছে কি, আয়রন 3+ মানে আয়রন 3টা ইলেকট্রন ত্যাগ করেছে। আমি তোমাকে এটা একটু ইলেকট্রোবিন্যাসটা করে দেখাই। আয়রন 3+, তাই না? তাহলে আয়রনের পারমাণবিক সংখ্যা কত? পারমাণবিক সংখ্যা হচ্ছে 26। তাহলে আয়রন যদি 3+ হয়, আয়রন যদি 3+ হয়, তার মানে সে 3টা ইলেকট্রন ত্যাগ করেছে। তার ইলেকট্রন সংখ্যা কয়টা আছে? আর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 23টা। ওকে, তাহলে নর্মালি আয়রনের কে এল এম এন শেল আমরা দেখি, কে শেলে তো থাকতে পারে 2টা, এল শেলে 18টা, আর এন শেলে থাকবে 2টা, তাহলে বাকিগুলো থাকবে এম শেলে, তাই না? 8 2 10, 10 2 12, আর এখানে হবে 14টা। তাহলে 2টা ইলেকট্রন চলে গেছে এন শেল থেকে, সর্বোচ্চ মানে এন শেল থেকে ওই যে 4s এর ইলেকট্রন 2টা চলে যায়, আর এম শেলের ইলেকট্রন যায় 1টা। তাহলে এম শেলে আর কয়টা ইলেকট্রন থাকে? 13টা। দেখি তো ঠিক আছে কিনা। তাহলে এখানে আমাদের এম শেলে বা তৃতীয় কক্ষপথে তারা বলেছে 14টা, তাহলে এটা ভুল। ওকে,
ও ঠিক আছে, আয়রনের এম শেলে হচ্ছে 14টা, কিন্তু আয়রন 3+-এর এম শেলে হচ্ছে 13টা, এটা ঠিক আছে। ওই যে একটাকে বললাম আয়রনে 14টা, কিন্তু আয়রন 3+-এ কয়টা, ওই যে 3টা চলে গেলে 13টা হবে। ক্রোমিয়ামের এম শেলে 13টি ইলেকট্রন আছে, তাহলে সেমভাবে যদি আমরা ক্রোমিয়ামের ইলেকট্রন সংখ্যাটা করি, ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা কত, 24, তাহলে 2 8। আচ্ছা, ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা একটু ব্যতিক্রম, তাই না? তো ক্রোমিয়াম তো আমরা জানি, ক্রোমিয়ামের হচ্ছে কি ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস। ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা কত, 24, তাহলে কে এল এম এন, এখানে হচ্ছে 2টা 8টা, এখানে থাকে এন শেলে 1টা, আর এখানে থাকবে কয়টা, 8 আর 2 10, 10 আর 1 11, আর এখানে থাকবে 13, তাহলে 13 আর 11 হবে 24। আশা করি বুঝতে পেরেছো। সো আমাদের এখানে বলেছে কি, আমরা একটু দেখি। ওকে, এখানে তারা বলছে যে ক্রোমিয়ামের এম শেলে 13টি ইলেকট্রন থাকে, তাহলে ঠিক আছে। এরপরে গ নম্বর, স্ক্যান্ডিয়াম, ভ্যানাডিয়াম, ম্যাঙ্গানিজ 2+ ও কোবাল্টের এম শেলে যথাক্রমে 9টি 11টি 13টি 15টি ইলেকট্রন আছে। আমরা দেখি স্ক্যান্ডিয়ামের পারমাণবিক সংখ্যা তো হচ্ছে 21, তাই না? তো প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা, তৃতীয় কক্ষপথে ওই চতুর্থ কক্ষপথে দেব আমাদের 2টা, আর বাকি হচ্ছে কত, 8 2 10, 10 আর 2 11, আর এখানে যাবে কয়টা, 11 আর 10 21, 10টা যাবে, তাই না? তাহলে এম শেল হচ্ছে কয়টা, আমরা স্ক্যান্ডিয়াম, দেখো এটা হচ্ছে স্ক্যান্ডিয়াম, ভ্যানাডিয়াম, ম্যাঙ্গানিজ 2+ ও কোবাল্ট, তাই না? ম্যাঙ্গানিজ 2+ আর হচ্ছে কোবাল্ট। তাহলে আমরা একটু দেখি, স্ক্যান্ডিয়াম, স্ক্যান্ডিয়াম পরে ভ্যানাডিয়াম, ম্যাঙ্গানিজ 2+ আর হচ্ছে কোবাল্ট, তাই না? তাহলে এটাই ছিল। আমি একটু এসিটা ছাড়ি, অনেক গরম লাগছে। ওকে, তাহলে এখন দেখো এখানে কে এল এম এন, তাহলে স্ক্যান্ডিয়ামের পারমাণবিক সংখ্যা কত, 21, ভ্যানাডিয়াম 23, ম্যাঙ্গানিজের পারমাণবিক সংখ্যা হচ্ছে 25, কিন্তু 2টা ইলেকট্রন যদি চলে যায় থাকবে কয়টা, থাকবে আর 23টা। তারপরে আমরা এখানে আপাতত নর্মালি লিখব। আর কোবাল্ট কত, কোবাল্ট হচ্ছে 27। তাহলে এখানে সবগুলোর প্রথম শেলে 2টা, দ্বিতীয় শেলে সবারই কয়টা, 8টা, কয়টা, 8টা। তারপরে এই স্ক্যান্ডিয়ামের সর্বশেষ কক্ষপথে যাবে কয়টা, বলো, 2টা। আর ভ্যানাডিয়াম কয়টা যাবে, 2টা যাবে। ম্যাঙ্গানিজ 2+, ম্যাঙ্গানিজে নর্মালি শেষ কক্ষপথে 2টা, কিন্তু আচ্ছা আমি নর্মালিটা তোমাদেরকে দেখাই। ম্যাঙ্গানিজের শেষ কক্ষপথে 2টা, আচ্ছা। এরপরে কোবাল্ট শেষ কক্ষপথে 2টা। তাহলে এখন দেখো 21 হওয়ার জন্য 8 2 10, 10 2 12, 12 আর 9 21, এম শেল হবে 9টা, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে এইটা যদি আমরা দেখি, এটা কি হবে, 2 8 8 2 10, 2 2 12, 12 আর দরকার কত, 23, তাহলে 8 2 10, 10 2 12, 12 আর 11 হলো 23, 11টা দরকার। ম্যাঙ্গানিজ 2+ মানে, আচ্ছা নর্মালি আগে দেখো 8 2 10, 10 2 12, আর যদি 13 নেই তাহলেই 25 হয়, অর্থাৎ 13 নিলে 25 হয়। কিন্তু ইলেকট্রন যদি 2টা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে এই 2টা চলে গেল, তাহলে কয়টা হলো, 13টা। আর এটা তো 27, আর 2 10, 10 2 12, 12 আর 15 27। আর এখানে আমি একটা বেজোড় সংখ্যার সিরিজ রেখেছিলাম, তার মানে এগুলোর ক্ষেত্রে 9 11 13 15টা ইলেকট্রন এম শেলে আছে, মানে তৃতীয় কক্ষপথে আছে। ওকে, তাহলে আমরা এখানে দেখতেছি তারা সেটাই লিখেছিলাম আমি, 9 11 13 ও 15টি ইলেকট্রন আছে। সো এটা রাইট। ঘ নম্বর, কপারের এন শেলে 11টি, কিন্তু ভ্যানাডিয়ামের এন শেলে 2টি ইলেকট্রন আছে। একটু আগে আমরা পড়ে আসছি ভ্যানাডিয়ামের ক্ষেত্রে শেষ কক্ষপথে এন শেলে 2টা ইলেকট্রন আছে, ঠিক আছে। আর কপারের এন শেল মানে সর্বশেষ কক্ষপথে 11টি। সো ভুল এটা, কারণ এন শেলে কপার আর ক্রোমিয়ামের ক্ষেত্রে এন শেলে একটা ইলেকট্রন যায়, এটা ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম, তোমরা শিখেছো। তো কপার আর ক্রোমিয়ামের শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা, একটা। সো দিয়েছি এখানে 11টা, এটা ভুল। তাহলে ঘ নাম্বারটা আনসার ঠিক নয়, এটা ভুল। এবার আসো 32 নাম্বার, এম শেলে 3টি উপশক্তি স্তর থাকে,
কোন শেলে? এম শেলে 3টা। ওকে, এস, পি এবং ডি 3টা মিলেই কিন্তু আমার কি 18টা। ওই যে এসে 2টা, পিতে 6টা, ডিতে 10টা, 18টা। এন শেল বা চতুর্থ কক্ষপথে কতটি বস্তু থাকবে তাহলে? তাহলে এন শেলে তো 4টা থাকবে, এস, পি, ডি, এফ। ওকে, মনে রাখবা যদি তৃতীয় কক্ষপথ হয় 3টা বস্তু, চতুর্থ কক্ষপথ হয় 4টা বস্তু। ওকে, এই হচ্ছে কথা। তাহলে কয়টা? 4টা বস্তু হবে। ওকে, আয়রন 2+ ইলেকট্রন বিন্যাস কোনটা? দেখো আয়রনের ক্ষেত্রে তোমার নর্মালি যা 4s2 ছিল শেষ কক্ষপথে, আয়রন 2+ মানে 4s2, ওই যে শেষ কক্ষপথে 2টা ইলেকট্রন চলে গেছে। তাহলে কি হবে? একটু আগে আমরা দেখেছিলাম আয়রনের নর্মাল বিন্যাস হচ্ছে 2, 8, 14, 2, 2টা ইলেকট্রন চলে গেলে 2, 8, 14, এই যেটা খ নম্বর আনসার। ওকে, 4ডিতে n+l এর মান 6 হলে 4f এ n+l এর মান কত? তোমরা এটা শিখেছো ভালো করে, n এর মান হচ্ছে সংখ্যাটাই হচ্ছে n এর মান, আর d এর জন্য l এর মান কত হবে? তো SPDF আমি তোমাদের পড়িয়েছিলাম যেভাবে SPDF 0, 1, 2, 3, মানে l এর মানটা SPDF, l এর মান কী হবে? l এর মান SPDF 0, 1, 2, 3, এই কথাটা এভাবে মুখস্থ রাখবা। তাহলে s এর জন্য l এর মান 0, p এর জন্য l এর মান 1, d এর মান l এর মান 2। তাহলে এখানে কি আছে? 4f, f এর জন্য l এর মান 3। ওকে, SPDF 0, 1, 2, 3, তাহলে f এর জন্য হচ্ছে 3। তাহলে 4 হচ্ছে n এর মান আর f এর মান হচ্ছে 3, 4 আর 3 কত হলো? 7। তাহলে অ্যান্সার কী হবে? 7, 7। 35 n সমান 2 হলে 2d অরবিটাল অসম্ভব। 2d তো অসম্ভব হবেই, n এর মান যদি 2 হয় তাহলে l এর মান হবে, l এর তো 2টা মান সম্ভব, s আর p, 2s আর 2p সম্ভব, 2d হবে না। তাহলে n সমান যদি 3 হয় তাহলে একটু আগে পড়ে আসলাম n যদি 3 হয় আমার SPD 3টাই আসবে, তাই না? একটু আগে আমরা যেটা পড়লাম এই যে 4ডিতে n+l এর মান 6, হ্যাঁ, 4 আর 2 6, তাহলে 4f এ কত? তাহলে n এর মান 4 যখন হয় তখন কিন্তু উপশক্তি কী হবে? SPDF। একটু আগে আমরা পড়ে আসলাম না, এই যে এটাই প্রশ্নে m শেলে 3টে উপশক্তি স্তর আছে SPD, আর n শেলের আছে 4টা SPD এবং F, তাই না? তাহলে এই কোশ্চেনটা 3f অসম্ভব, কারণ n যদি 3 হয় হবে SP আর D, 3f অসম্ভব। তাহলে আনসার 35 কী হবে? খ। এবার আসো 36 নম্বর, নিচের কোনটিতে n সমান 4 হলে l সমান 2 হয়? তাহলে l সমান 2 d ছাড়া সম্ভব না, তাহলে d কোথায় আছে? 4-এ। ওকে, তাহলে ওই যে 0, 1, 2, 3 SPDF, d এর জন্য 2 হবে। কোনটিতে ইলেকট্রন আগে প্রবেশ করে? তো আমরা জানি ইলেকট্রন আগে নিম্ন কক্ষপথে প্রবেশ করে, অর্থাৎ যে অরবিটালে n+l এর মান কম সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করে আউবোর নীতি অনুসারে। আর যদি এমন হয় n+l এর মান সমান, তাহলে যেখানে n এর মান কম মানে কক্ষপথের সংখ্যাটা কম সেখানে ইলেকট্রনটা আগে যাবে, ওইটাই নিম্ন কক্ষপথ। তাহলে এখানে দেখো 3 হচ্ছে n এর মান, l এর মান হচ্ছে কত? 2, d এর জন্য। তাহলে 3 + 2 কত হলো? এখানে 5, এখানে 4 + 0, s এর জন্য l এর মান 0, তাহলে এখানে হবে 4, এখানে 4 + 1, তাহলে কত হবে? p এর জন্য l এর মান 1, তাহলে n এর মান 4 আর l এর মান 1, 4 আগে 5, এখানে 3 আর p এর জন্য 1, 3 আগে 4। তাহলে দেখো এখানে 3d আর 4p, এই দুইটা তো 5, এই উচ্চ কক্ষপথ, এখানে তো আগে যাবেই না, এই দুইটার মধ্যে তাহলে আমার কথা 3p মানে হচ্ছে 3 আর আগে 4, 4s মানে কি 4 + 0, 4। তাহলে এখানে যদি একটু আগে বললাম যদি n+l এর মান সমান হয়, যেখানে n ছোট সেখানে আগে যাবে, তাহলে এখানে 3n এর মান ছোট, এটাই নিম্ন কক্ষপথ, এখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। ওকে, কোন অরবিটালের শক্তি অপেক্ষাকৃত কম? ওই যে একটু আগে বললাম n+l এর মান যেখানে কম। তাহলে এই কোয়েশ্চেনটা খেয়াল করো, 3d মানে 3 আর 2 5, 4p 4 আর 1 5, 5s 5 আর 0 5, 4f 4 আর 3 7। তাহলে সবচেয়ে কম কার? দেখো এটাও 5, এটাও 5, এটাও 5, তাহলে এইটা তো 7, এটা তো অনেক শক্তিশালী, অনেক বড় উচ্চ, তাহলে এই তিনটার মান কিন্তু 5। তাহলে যেখানে n এর মান কম ওইটাই নিম্ন কক্ষপথ বা তার শক্তি কম, তাহলে n এর মান কম, এখানে কম 3। এবার আসো 39, কোন অরবিটালের শক্তি অপেক্ষাকৃত বেশি? খেয়াল করে দেখো এখানে একই রকম 3d 4p, তাহলে 4f 4 আর 3 7, ওই কোয়েশ্চেনটাকে এখানে আবার দিয়েছে, এখানে 4 আর 3 কত হবে? 7, এখানে হবে 4 আর 1 5,